তাহলে এখন আমি কার? এখনো আমার, তখনও আমার হবা, পার্থক্য এটাই। তখন হালালভাবে হবে। আর অনিমার মাথায় হাত বুলিয়ে দিল একবার। এমনিতেই মেয়েটা কতটা পাগলি মনে হয়, আসলে সেরকম নয়, বেশ উন্নতি হয়েছে তার মধ্যে। ঠিক আছে, তাহলে যাও তুমি ঘুমাও, আমিও যাচ্ছি। শুভরাত্রি। আহা, শুভ আর রাত্রি এখনো কপাল। আইন হেসে বলে নিজের ঘরের দিকে এগোলো। অনিমাও নিজের ঘরের দিকে এগোলো, ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে। ইদানিং তাহমির হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। আগের মতো লাফিয়ে লাফিয়ে এই ঘর থেকে ওই ঘর তো আর যেতে পারে না। সারাদিন বাড়িতে থাকতে থাকতে বিরক্ত লাগে আজকাল। ডাক্তারের তারিখ অনুযায়ী মাত্র 10 দিন বাকি আছে ডেলিভারির। ভয় লাগে, মনে হয় সব কিছু ঠিকঠাক মতো হবে তো। কি ব্যাপার, এই ভোর সন্ধ্যায় ঘর অন্ধকার করে শুয়ে আছিস কেন তাহমি? শরীর ঠিক আছে তো? ঘরে প্রবেশ করে বাতি জ্বেলে দিল সহন। বিকেলে একটু বের হয়েছিল সে, মাত্রই বাসায় ফিরল। তাওমি এতক্ষণ শুয়েছিল। সহনকে দেখে উঠতে চাইল ঠিক, কিন্তু একা উঠতে পারছে না। কোমরে ভীষণ ব্যথা। শুয়ে থাকলে আর নিজে থেকে একা একা উঠতে পারে না সেই। শরীরের গঠন পরিবর্তনের ফলেই এই সমস্যা হয়। তাহমির কষ্ট হচ্ছে দেখে সহন ধরে উঠিয়ে বসাই তাহমিকে। তাহমি ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। কিয়ৎক্ষণ লাগলো তার নিজেকে স্বাভাবিক করতে। সব ঠিক আছে সহন, কিন্তু ভয় লাগছে। সবকিছু ঠিক থাকবে তো? বোকা মেয়ে, কিছু হবে না, সব কিছু ভালো হবে। তাই যেন হয়। আচ্ছা শোন, এখন থেকে তোকে তুই করে ডাকলে সাড়া দিবি না। মামুনি বলছে কদিন পর আমাদের বেবি আসবে। সে যদি শোনে আমরা তুই তুকারি করি, তাহলে সেও এটাই শিখবে। অথবা বিষয়টা কেমন লাগবে না? শন একটু সময় নিল বিষয়টা নিয়ে ভাবতে। মিনিট 5 ভেবেচিন্তে তারপর বলল, তাহলে আমিও তুমি বলার চেষ্টা করব। বাবা তার মাকে তুই বলে ডাকলেও তো পুচকুর মনটা খচখচ করতে পারে, তাই না? বেশ, এখন থেকে আমরা একে অপরকে তুমি করে সম্বোধন করবো, ওকে? ঠিক আছে। সহন তাহমির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে টেবিলের উপর রাখা প্রয়োজনীয় জামা কাপড় ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। তাহমি বসে আছে একা। জীবনে খারাপ সময় তেমন করে আসেনি কখনো, তাই বলে ভীষণ ভয় লাগছে তাহমির। আগামীকাল আবারও বাবার বাড়ি যাবে, তিশার সাথে অনিকও যাবে। সেজন্য জামা কাপড় গোছগাছ করছে, ব্যস্ত আপাতত। কিন্তু কাজের মধ্যে এসে অনিক পেছন থেকে তিশাকে নিজের সাথে জড়িয়ে নিল। কি করছো? ছাড়ো বলছি। জামা কাপড় না গুছালে সকাল সকাল কিভাবে রওনা হব? আমি গুছিয়ে দেব, আসো, একটু ভালোবাসি। তিশা নিজেকে অনেকের কাছ থেকে ছাড়িয়ে নিল, খিলখিল করে হেসে বলল, এসব পরে মশাই, আগে ঠিক করুন নতুন অতিথির জন্য কি কিনবো। এখন তো কিছু পড়তে পারবো না বেবি, মনে ও তো এতটুকু থাকবে, তাই না? অনেক কিছুটা ভাবুক হয়ে গেল তিশার কথায়। আসলেই তো, পুচকু পৃথিবীতে এলে তাকে কি দিবে? কিয়ৎক্ষণ লাগলো সেটা ঠিক করতে। ফের পুরো উদ্যমে তিশাকে জড়িয়ে ধরল অনেক, ঘাড়ে নাক ঘষে বলল, সোনার আংটি দিব নতুন অতিথিকে, উপহার দেওয়ার তো ফুরিয়ে যাবে না। বড় হলে না হয় আবার তার ইচ্ছে অনুযায়ী কিছু দেব। হয়েছে, থামুন। বেশি আশা করতে হয় না। আগে বেবি পৃথিবীতে সুস্থভাবে আসুক, তারপর। এখন যান, রেডি হয়ে আসুন আপনিও। আমার সময় লাগবে না কিন্তু। অনেক তিশাকে নিজের বাহুডোর থেকে মুক্ত করে বিছানায় রাখা শার্ট ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো চেঞ্জ করতে। সকাল থেকে তাহমির শরীরটা কেমন লাগছে, সেজন্য আজ অফিসে যায়নি সহন। বাবার বাড়ি এসেছে 2 দিন হলো, সহনও এসেছে। তাহমির ভীষণ ভয় লাগছে। এমনিতেই এত সাহসী একটা মেয়ে, অথচ মা হওয়া নিয়ে তার মনে নানা শঙ্কা কাজ করে। সবচেয়ে বেশি চিন্তা হয় বেবিকে নিয়ে। সে ঠিকমতো পৃথিবীর আলো দেখতে পারবে তো? তিশাও সারাক্ষণ বোনের পাশে পাশে থাকছে। অনেক একবার চেক আপ করে গেছে, যতটুকু বুঝতে পারছে হয়তো আজকে লেবার পেন উঠবে। সেই অনুযায়ী হসপিটালে আগেভাগে সব কিছু রেডি করে রেখেছে অনেক। তাহমির শাশুড়িও এসেছেন আজকে। তিনি কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে তাহমিকে। আমেনা ইসলাম তো মেয়ের থেকে একটু দূরে সরছেনই না। তাহমি বলে কয়ে তাকে অন্যান্য কাজকাম
করতে পাঠাচ্ছে। আয়ন তো টেনশনে মাঝে মধ্যে পায়চারি করছে। আয়নের বাবা বাড়িতে নেই, আসবে আগামীকাল রাতে। সবাই এতটাই উদ্বিগ্ন হয়ে গেছে মনে হয় তাহমি পৃথিবীতে একমাত্র প্রেগনেন্ট। সারাদিন এভাবেই কাটলো সবার। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে শুয়েছে। ফরিদা খান ও আমেনা তাহমির কাছে শুয়েছেন আজ। শহন আয়নের সাথে ঘুমাবে। তিশাও চেয়েছিল বোনের সাথে শুতে, কিন্তু দু মায়ের অভিজ্ঞতা আছে বলে তাহমির অসুবিধা ওনারা বুঝতে পারবেন বলে তিশার জোর করেনি। আপাই, তোর কি বেশি শরীর খারাপ লাগছে? বোনের মাথার পাশে বসে আছে তিশা। ফরিদা খানও বসে অন্য পাশে। আমিনা ইসলাম পাশেই চেয়ারে বসে আছেন। তাহমির অস্থিরতা ক্রমে বাড়ছে। একটু তুই যা অনিকের কাছে, রাতে কিছু হলে অনিক তো আছেই, তোদের ডেকে নেবে। হ্যাঁ তৃষা, তুমি গিয়ে শুয়ে পড়ো। ফরিদা খান তিশাকে বলেন। সবার কথাই তিশা নিজের ঘরে গেল। একটা সময় সবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, কিন্তু তাহমির চোখে ঘুম নেই। পেটে থেমে থেমে ব্যথা হচ্ছে। শরীরের ভেতরে থাকা ছোট প্রাণটি সে এখন অনুভব করতে পারে। এভাবে ছটফটিয়ে সারা রাত কাটলো তাহমির। সকাল হতে ব্যথার পরিমাণ বৃদ্ধি পেল। বিষয়টা বারবারই পর্যায়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহমিকে। ডাক্তাররা টেস্ট করেও নর্মাল ডেলিভারি করতে না পেয়ে শেষমেশ সিজার করতে বাধ্য হয়। তাহমির কল জুড়ে একটা ছোট্ট শিশু ভূমিষ্ঠ হলো। ওটি রুমের সামনে সবাই অপেক্ষা করছে। এর মধ্যে মাগরিবের আজান দিতে শুরু করেছে। অপারেশন থিয়েটারে রুমের দরজা খুলতেই এগিয়ে আসে তাহমির বাড়ির সবাই। একজন নার্স হেসে বলেন, আপনাদের পেশেন্টের ছেলে হয়েছে। মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে। শহন খবরটা শুনে খুশিতে আয়নকে জড়িয়ে ধরে কান্না করে ফেল। সবার চোখের আড়ালে শক্তপোক্ত পুরুষের চোখে নোনা জল ঝরল তার পিতা হওয়ার সংবাদ শুনে। ছেলে কিংবা মেয়ে হওয়া নিয়ে দু পরিবারের কারোরই কোনো মতামত ছিল না। যাই হোক, সুস্থভাবে পৃথিবীতে আসবে সেটাই ছিল সৃষ্টিকর্তার কাছে সকলের প্রার্থনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কখন দেখা করতে পারবো নার্স? তাহমির শাশুড়ি হেসে জিজ্ঞেস করলেন। নার্স স্বাভাবিকভাবেই বলে, একটু পরেই কেবিনে শিফট করা হবে ওনাদের, তারপর দেখা করতে পারবেন। তবে বাচ্চা মা আপাতত সেন্সলেস, একটু পর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। এটা আপনি রাখুন, তোমার বকশিস। শন মানিব্যাগ থেকে 2000 টাকার নোট বের করে নার্সের হাতে দিল। উনি হাসি মুখে আবারও অপারেশন থিয়েটারে ঢুকলেন। বিকেলের দিকে তাহমির ঠিকঠাক মতো জ্ঞান ফিরেছে। আপাতত গ্লুকোজ স্যালাইনের মাধ্যমে ক্ষুধা নিবারণ করা হচ্ছে রোগীর। পরে ভাত খেতে দিবে। নিজের পাশে ছোট্ট প্রাণটাকে দেখে তাহমির বুকটা আনন্দে ভরে গেছে। শন পাশের চেয়ারে বসে এতক্ষণ তাহমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তুই ঠিক আছিস তাহমি? ঠিক আছে আমি, তুমি চিন্তা করো না। দেখেছো, আমাদের ছেলে একেবারে তোমার মতো দেখতে হয়েছে। সেম ব্রু, সেম চোখ আর নাক, সবকিছুই তোমার মতো। শন ঠোঁট কামড়ে হাসলো। ছোট শাওনের হাতে নিজের একটা আঙ্গুল রেখে শহন বলল, হ্যাঁ, ডবল সহন। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমরা একসাথে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। মা মামনি কোথায় বসে? আছে সবাই, আবার আসবে আমি যাওয়ার পরে। তাহমি মুচকি হাসলো। দেখতে দেখতে কেটে গেল সপ্তাহ খানেক। আজকে বাসে নিয়ে এসেছে শহন। সবাই খুব খুশি। পিচির নাম রাখা হয়েছে সাকিন। সাকিনের ছোট ছোট হাত পাগুলো সুন্দর করে নাচা করছে। বিকেলে অনিমা এবং সত্তা শেখও আসবে বেবিকে দেখতে। আয়ন এসেছে অনিমার কাছে। বেবি দেখতে যাবে কথাটা শুনতেই খুব খুশি হয়েছে অনিমা। সত্যি এক্ষুনি চলো না আমরা? পাগল একটা, এখন না, একটু পরে যাব। আঙ্কেলকে বলেছি তুমি রাত করে ফিরবে, একটু একেবারে রাতের খাওয়া দাওয়া করে পৌঁছে দিব আমি। আঙ্কেলের কাজ আছে, পরে যাবেন তিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি কফি তৈরি করতে বলছি। কোল্ড কফি তৈরি করতে বলো। অনিমা হেসে বলল, ঠিক আছে। একটি ছোট্ট প্রাণকে ঘিরে দু পরিবারের লোকজন আনন্দ কমছে না। সন্ধ্যা হতেই সবাই বসেছে ড্রয়িং রুমে। তাহমি ঘরে শুধু সাকিনকে নিয়ে। পাশে অবশ্য সাকিনের দাদি আছেন। শন ইচ্ছে করে আয়নকে খেপানোর চেষ্টা করছে। বিয়েটা হলেই দেখবে শালাবাবু মেয়েদের সামলানো কঠিন নাকি সহজ। হা হা হা।
হুম, দেখা যাবে সেটা। কি হয়েছে? কি নিয়ে গুজুর গুজুর ফিসুর ফিসুর করছো তোমরা? তিশার কথায় চমকে উঠল দুজন ওরা। শন হেসে বলে, শালাবাবুকে শেখাচ্ছি কিভাবে মেয়েদের মন পেতে হয়। ও আচ্ছা, এসব না করে চলো আপুর কাছে যাই। শাকিন কি সারাদিন শুনে থাকবে শুধু? হ্যাঁ চলো তাহলে। সহন সরি, দেখো শাকিন হাসছে। পাশাপাশি শুয়েছিল তিনজন। রাতে খাওয়া দাওয়া শেষে শুয়েছে। হঠাৎ তাহমির কথাই সহন থমকালো। আগেও শাকিন হেসেছে, তবে এখন তো বড় হয়েছে একটু, তাই হাসিটা আরো প্রশস্ত হয়েছে। শাকিনের 4 মাস শেষের পথে। দেখতে দেখতে 4টা মাস কেটে গেছে। কই দেখি আমার বাবারটা হাসছে কেমন করে। সহন তাহমির মাঝখানে শোয়া শাকিন, হাত পা অনবরত নেড়ে যাচ্ছে। এটুকু ছেলে সাথে সাথেই হাসছে। শহন শাকিনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। শাকিনের হাসি গেল তাতে থেমে। তামি কটমট করে তাকিয়ে আছে এখন শহনের দিকে। বেচারা শহন অপরাধীর মতো শাকিনের দিকে তাকাচ্ছে একবার, আবার তাহমির দিকে তাকাচ্ছে একবার। দিলে তো হাসির 12টা বাজিয়ে। ছেলেটা কত সুন্দর হাসছিল। আমি তো একটু আদরই করলাম শুধু। বুঝি না তোমাদের মা ছেলের মতিগতি। ভালোবাসতে গেলেও দোষ হয়। তাহমি মুচকি হাসলো শহনের কথায়। আসলে সিলিং ফ্যানের অনবরত ঘূর্ণন দেখেই এতক্ষণ হাসছিল শাকিন। শহন শাকিনের কপালে চুমু খাওয়ার ফলে ফ্যানের ঘূর্ণন স্পষ্ট দেখা যাচ্ছিল না বলেই ছেলেটা হাসা বন্ধ করে দিয়েছিল। হয়েছে, আমরা তো সুবিধার না, তাই আমাদের মতিগতি বোঝো না। ঘুমাও এখন। শন বালিশে মাথা রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাকিনকে একপাশে শোয়ানো যায় না তাহমি? কতদিন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আসলেই সাকিন পৃথিবীতে আসার আগে থেকেই কেমন একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাহমি ও সহনের মধ্যে। তাহমিও মাঝে মধ্যে বিষয়টা ফিল করে। তাহমির মাও সেদিন ফোনে এই বিষয় বলছিল। বাচ্চা হওয়ার পর অনেক মেয়ে বাচ্চা সামলাতে গিয়ে স্বামীর থেকে দূরে সরে যায়। তাই এ সময় উচিত স্বামীকে বুঝিয়ে বলা বিষয়টা এবং যথাসম্ভব নিজেদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা। ঠিক আছে, দাঁড়ান, বড় কোলবালিশ দুটো পাশে দিয়ে দিচ্ছি। তোমার ছেলে যে নড়াচড়া করতে শিখেছে, কখন আবার ধপাস করে ফ্লোরে পড়ে। শন সাকিনকে কোলে তুলে নিল। সাকিন হাত দুটো দিয়ে শহনের সামনে চুলগুলো ধরে খেলছে। তাহমি পরপর দুটো কোলবালিশ খাটের যে পাশে সাকিন ঘুমাবে সে পাশেই দিয়ে হ্যাঁ ভালো করে দাও বালিশ। হয়েছে, এবার সাকিনকে দাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। দিল। শন তাহমির কোলে তুলে দিল সাকিনকে। গরমে সাদা সেন্ডু গেঞ্জি আর প্যাম্পাস পরেছে পিচ্ছি সাকিন। আধা ঘন্টা পরে ঘুমালো সে। শন এতক্ষণ শুয়ে শুয়ে ছটফট করছিল কখন ছেলেটা ঘুমাবে। সাকিনের নড়চড়া থামতেই শন ফিসফিস করে তাহমিকে ডাকতে লাগলো, তাহমি, এই তাহমি, সাকিন ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে, এবার তুমিও আমাকে ধরে ভদ্রলোকের মতো ঘুমাও। শন সময় দিল না তাহমিকে। আস্তে আস্তে শাকিনের থেকে দূরে সরিয়ে আনলো তাকে। তারপর নিজের শরীরের উপর উঠিয়ে শোয়ালো তাহমিকে। তাহমির কেমন অস্বস্তি হচ্ছে। সিজার হওয়ার সব সময় কেমন ভয় ভয়ে কাজ করে তাহমির মনে হয় যদি সেলাইয়ের কোনো সমস্যা হয়। পৃথিবীর সকল ভদ্রলোকগণ তাদের স্ত্রীর কাছে যে অভদ্র সেটা কি তুমি জানো সাকিনের মা? তাহমির ঠোঁট টিপে হাসছে। সাকিনের মা ডাকটা বড় ভালো লাগে শুনতে। তাহমি আস্তে করে শনের উপর থেকে সরে পাশে বালিশে শুয়েছে। হ্যাঁ জানি তো। তাহলে কতগুলো মাস ঠিক মতো কাছাকাছি আসো না বলো তো? মাস 6 হবে, তবে ইচ্ছে করে তো করছি না। বলো, আমার কেমন একটা ভয় লাগে এখন। যদি ধুর পাগলি, তুমি শিক্ষিত একজন শিক্ষিকা। কত শত সিজারিয়ান বেবি হচ্ছে চারদিকে। কারো শুনেছ সেলাই নষ্ট হয়ে গেছে? শন কিছুটা বিরক্তি নিয়েই বলল কথাটা। হাজার হলো শন পুরুষ মানুষ। এতদিন দূরে দূরে থেকে যথেষ্ট অধৈর্য হয়ে গেছে লোকটা। তামি নিজেও জানে তার এই বয়স সম্পূর্ণ অমূলক। নিজেকে বোঝাতে মিনিট 5 সময় নিল তাহমি। এভাবে চলতে থাকলে সম্পর্কে দূরত্ব বাড়বে বই কমবে না। শন কিছুটা রেগে গিয়ে তাহমিকে আর জড়িয়ে ধরছে না, চুপচাপ শুয়ে আছে। ডিম লাইটের মৃদু আলোতে সাকিনের দিকে তাকাচ্ছে শন। তারপর আলতো করে শাকিনের মাথায় হাত বুলিয়ে দিল। তাহমি শনের বুকে মাথা রেখেছে। শন তবু চুপচাপ করে রইল। প্লিজ রাগ করো না। কখনো তো রাগ করনি, তাই তুমি রাগলে ভীষণ অন্যরকম লাগে গো। তামির কথাগুলোর ভেতরে কিছু একটা ছিল।
হয়তো আকুতি কিংবা অসাধ্য। শোন আর রেগে থাকতে পারল না, দোহাতে আঁকড়ে ধরল তাহমিকে, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, বোকা বোকা কথা বলো মাঝে মধ্যে। রাগ করিনি আসলে, মেজাজটা চটে গিয়েছিল হঠাৎ। আমিও দুঃখিত। ঘুমাও, রাত হলো ভালোই। সাকিন উঠে গেলে তোমাকে আবার বসে থাকতে হবে। শাকির রাতে 3 থেকে 4 ঘন্টা ঘুমায় মাত্র। তাছাড়া সে হাত পা নেড়ে একা খেলাধুলা করে, মাঝে মধ্যে আবার অহেতুক কানাকাটিও করে। এতটুকু বয়সে তার মন মতো হাত পা না নাড়াতে পারলে চিৎকার করে কানাকাটি করে। উঠতে অনেক দেরি, এখন বলো আদর কি তুমি শুরু করবা নাকি আমাকে আগের রূপে ফিরতে হবে? শাওনের মানসপটে ভেসে উঠল সেই বাসরাতের স্মৃতি। এই দোষী মেয়েটা কিভাবে জোরাজোরি করে তাকে আদর করতে চাইতো। ভাবতেই হেসে উঠল শাওন। তাহমির পিঠে হাত রেখে আলতো করে চাপ দিয়ে বলল, থাক বন্যরানী, এখন তো আমি ফুল লোডে আছি, তাই আমি করছি। যখন আমার এনার্জি কম পড়বে তখন তুমি করবে না হয়। তবে তাহামি, আমার মনে হচ্ছে আমার রাগ করার জন্য নিজের মনের বিরুদ্ধে গিয়ে এসব বলছো তুমি। আমি নিজেও চাচ্ছিলাম, কিন্তু নিজের ভয়টাকে কাটাতে পারছিলাম না। কিচ্ছু হবে না। তাহমি মাথা নেড়ে সম্মতি দিল শাওনের বুকের উপর। তাহমি তপ্ত নিঃশ্বাস যেন শাওনকে আরো জঙ্গলি করে তুলতে লাগলো। শাওন ক্রমে তাহমির শরীর উত্তাপ বাড়তে লাগলো নিজ স্পর্শে। এতগুলো দিনের জমিয়ে রাখা অনুভূতি প্রকাশ করলো দুজন। ভালোবাসাময়ী হয়ে উঠল কিছু মুহূর্ত। সব কিছুর মধ্যে অনিমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে ভালো মতো। সামনের সপ্তাহতেই বিয়ের তারিখ ঠিক করেছে দুই পরিবারের লোকজন। সত্তার শেখের শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, এ নিয়ে অনিমার ভীষণ চিন্তা। বাবাকে রেখে কিভাবে শ্বশুরবাড়ি চলে আসবে সেসব ভেবে মন খারাপ হয়। আবার আয়নকে ছেড়ে দূরে থাকতেও আর ইচ্ছে করে না। মেয়ের চিন্তাভাবনা সত্তার শেখ ভালো করেই বুঝতে পারেন, তাই দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিজের ঘরে ডেকে পাঠালেন অনিমাকে। অনিমা শান্তভাবে এসে বাবার পাশে বিছানায় বসলো। কিরে মা, এভাবে চিন্তা করতে করতে তো মুখখানা তোর শুকিয়ে গেছে। সামনে বিয়ে, এখন চেহারা এমন হলে হবে? মেয়ের মাথায় হাত রেখে শুধালেন সত্তার শেখ। অনিমা হু হু করে কেঁদে উঠল হঠাৎ করে। মেয়ের এমন কাণ্ডে থমকালেন তিনি। ছোট্ট মেয়েটা কখন এত বড় হয়ে গেল তার? বাবাকে রেখে যাওয়াটার জন্য মনটা যে তার কতটা খারাপ সেটা বুঝতে বাকি নেই সত্তার শেখে। বাবা, তুমি একটু ভালো করে ডাক্তার দেখাও। তোমার এই অবস্থায় কিভাবে তোমাকে ছেড়ে যাব আমি? প্লিজ মা, কাঁদিস না, আমি ঠিক হয়ে যাব। বয়স হয়েছে, এই সময় বিভিন্ন অসুখ বিসুখে ধরে, সেই নিয়ে এত চিন্তা করতে হয়। আয়ান তো কবে থেকে তোর জন্য অপেক্ষা করছে বল। ছেলেটা যোগ্য বলেই তো সব কিছু মেনে নিলাম। দেখছিস তো, আয়ান কোম্পানির হাল ধরার পর বেশ উন্নতি হয়েছে ব্যবসায়। অনিমার চোখের পানি মুছিয়ে দিলেন সত্তার শেখ। অনিমা বাবাকে জড়িয়ে ধরেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সত্তার। আমি জানি বাবা, তোমার জহুরির চোখ, কাঁচ ও হীরার পার্থক্য তুমি বুঝতে পারো। হ্যাঁ, ঠিক বলেছিস। আয়নের পরিবারের সবাই খুব ভালো। দেখছিস, তোর কোনো সমস্যা হবে না। সেটা আমি জানি বাবা। তুমি সুস্থ থাকলে আমার কোনো চিন্তা নেই। মেয়ের কথায় দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ঠিক আছে, যা ঘরে গিয়ে বিশ্রাম নে। বিকেলে আয়ন আসবে, বলবো বাসায় ভালো মন্দ রান্না হবে ওদের। তোর হবু শাশুড়ি যেতে বলেছে। ঠিক আছে বাবা, তুমি রেস্ট নাও। অনিমা বাবাকে রেখে নিজের ঘরের দিকে এগোলো। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। এই তো মনে হয় আয়নের সাথে পরিচয় হলো সেই দিন, কিন্তু মাঝখানে পেরিয়ে গেছে প্রায় 3টে বছর। শাকিনকে গোসল করিয়ে বিছানায় এসে শোয়ালো তাহমি। 4 হাত পা নাড়াচাড়া করতে ব্যস্ত সে। শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা নিজের গায়ের উপর ওড়না দিয়ে ছেলে শরীর মুছে দিল তাহমি। ছেলেটার পানি ভীষণ পছন্দ। পানির ছিটে ফোঁটা লাগলো, হেসে ওঠে নিঃশব্দে। ছেলেকে জামা কাপড় পরিয়ে কোলে নিয়ে শাশুড়ির ঘরের দিকে এগোলো তাহমি। ঘরে একা রেখে গোসল করতে তো যেতে পারে না, তাই ফরিদা খানের কাছে সাকিনকে রেখে তারপর গোসল করবে তাহমি। শোন অফিসে ফিরবে একেবারে রাতে। দুপুরে একটা জরুরি মিটিং থাকে, আজকে আর বাসায় ফেরা হলো না।
বাড়িতে কাজকর্মে ব্যস্ততা দিন কাটছে। তিশা, অনিক, আয়নের আত্মীয় স্বজন এসেছে কয়েকজন। বিয়ের এখনো বাকি 3 দিন। তাহমি আগামীকাল যাবে বাবার বাড়ি। শাকিনকে নজরছাড়া করতে চান না ফরিদা, নইলে আরও 2 দিন আগে বাবার বাড়ি চলে যেত তাহমি। তপ্ত দুপুর, বৈশাখের উত্তাপে অতিষ্ঠ শহরের মানুষজন থেকে শুরু করে পশুপতি ও গাছপালা। বৃষ্টি নেই বললেই চলে, তাই গরম অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। দুপুরে খাওয়া দাওয়া না করে বান্ধবী ইকরার সাথে শপিং করতে এসেছিল অনিমা। আইনকে বলেনি অবশ্য, বলে আইন নিজেও আসতে চাইতো সাথে। সামনে আইনের জন্মদিন, বিয়ের ঠিক 2 দিন পর। তখন তো বাড়ি থেকে চুপি চুপি বের হওয়া সম্ভব হবে না, তাই এখন কিছু উপহার কিনে রাখলো অনিমা। আচ্ছা অনিমা, গেলাম আমি, সাবধানে যাস। ইকরাকে বাসার সামনে নামিয়ে দিল অনিমা। আজকে অনিমা নিজেই গাড়ি নিয়ে বেরিয়েছে। ড্রাইভ করতে আগে থেকে পারে সে। ওকে দোস্ত, টাটা। টাটা। ইকরাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরালো অনিমা। ইস, ভাবতে ভীষণ এক্সাইটেড লাগছে অনিমার। সামনে বিয়ে, তারপর আবার আয়নের জন্মদিন। কিভাবে আয়নকে সারপ্রাইজ দিবে সব কিছুই ভেবে রেখেছে সে। প্রায় 15 দিন ধরে ইউটিউবে কেক বানানোর ভিডিও দেখে 3বার চেষ্টা করে অবশেষে ঠিকঠাক মতো কেক বানাতে শিখেছে মেয়েটা। নিজের হাতে কেক বানিয়ে দিলে আয়ন একটু বেশি খুশি হবে বলে এ সামান্য কষ্ট করা অনিমার। হঠাৎ ট্রাকের কর্কশন দেওয়ার আওয়াজে নড়েচড়ে উঠল অনিমা। ভাবনার জগৎ পেরিয়ে বাস্তবিকতেই আটকে উঠল সে। প্রাণপণে চেষ্টা করলো গাড়িটা পাশ কাটিয়ে নিয়ে যেতে, কিন্তু শেষ রক্ষা হলো না। ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা খেয়ে গাড়ির অবস্থা শোচনীয় হয়ে গেছে। মাথায় তীব্র আঘাত পেয়ে পৃথিবী মায়া ত্যাগ করছে অনিমা। শেষবারের মতো আয়ন ও বাবার চেহারা ভেসে উঠছে অনিমার চোখের সামনে। কষ্ট হচ্ছে ভীষণ, কি মারাত্মক কষ্ট তা বলে বোঝানো যাবে না। আয়নের বলা কত শত কথা কানে বাজছে। ইস, বউ হয়ে আয়নের সাথে সংসার করার হলো না তার। আয়নকে নিজের করে কাছে পাওয়া হলো না। দম বন্ধ হয়ে আসছে অনিমার। পানির তৃষ্ণা পাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গাড়ির ভেতর। আশেপাশের লোকজন ছুটে এসেছে স্পটে। অনিমার সময় ফুরিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদস্পন্দনের আওয়াজ থমকে গেল মেয়েটার চিরদিনের জন্য। কি হয়েছে রে আয়ান, এরকম অস্থির হয়ে আছিস কেন? ঠিকমতো খাবার খেলি না? মায়ের প্রশ্নের জবাবে কিছু বলল না আয়ন। ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে সে। সেই দুপুর থেকে এখনো পর্যন্ত অনিমার কোনো মেসেজ আসেনি তার ফোনে। মেয়েটা নিয়ম করে 3 বেলা খাবার খেয়ে নিতে বলে আয়নকে। আজকে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ, একেবারে বিয়ের জন্য ছুটি নিয়ে বাসায় এসেছে আয়ন। অনিমা শুনলে বিকেলে ঘুরতে যেতে চাইবে ভেবে তখন থেকে কল করে যাচ্ছিল আয়ন, কিন্তু না, কল রিসিভ তো দূর, নম্বরই বন্ধ বলছে অনবরত। মনটা তাই ভীষণ আনচান করছে আয়নের। আয়নের নীরবতায় তিশা ভেঙচি কেটে বলল, বুঝলে মা, ভাবি চিন্তা করছে। আহা তৃষা, চুপ করো। দেখছো না আয়নের চোখ মুখ কেমন শুকিয়ে গেছে? পাশ থেকে অনেক বলল। আয়নের কানে কারো কথা যেন ঢুকছে না। বসা থেকে উঠে দাঁড়ালো সে। আসলে ভীষণ চিন্তা হচ্ছে। তোমরা থাকো, আমি বরং অনিমার বাসা থেকে একটু ঘুরে আসি। 2.5 ঘন্টা হলো, এখনও নাই কল আসলো না ওর নাম্বার থেকে। বিষয়টা অস্বাভাবিক। হয়তো সাত্তার ভাইয়ের শরীরটা খারাপ করেছে। ওনার তো শরীরটা খারাপ যাচ্ছিল। আমিনা ইসলাম ছেলেকে কিছুটা সান্ত্বনার বাণী শোনালেন, কিন্তু আয়ান দাঁড়ালো না, নিজেই ড্রাইভ করতে লাগলো। আয়নের চিন্তিত ভাবভঙ্গি দেখে বাসার সবাই চিন্তায় পড়ে গেল। এমনিতে সকাল থেকে ভীষণ অশান্তি লাগছিল আমিনার। কিছু কিছু মানুষের জীবনে প্রিয় মানুষকে পাওয়া খুব সহজ বিষয়, আবার কিছু কিছু মানুষের জীবনে চাওয়া পাওয়ার হিসাব মেলা দুষ্প্রাপ্য। আয়নের জীবনেও তাই হলো। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলল সে। হন্তদন্ত হয়ে পেয়সী বাড়িতে ছুটি গিয়ে জানতে পারলো অনিমা অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট স্পটেই মৃত্যু হয়েছে অনিমার। মেয়েটাকে নিয়ে যখন সত্তা শেখ হসপিটালে যখন পৌঁছেছিলেন তখন অলরেডি মৃত। মাথা কাজ করছিল না ওনার। আয়নকে কল করে খবর দেওয়ার কথা তখন মাথায় ছিল না। আয়ন চুপচাপ অনিমার মৃতদেহের পাশে বসে আছে বসার ঘরে। আশেপাশে আরও লোকজন। সত্তা শেখ অসুস্থ হয়ে পড়েছেন, কথা বলতেও পারছেন না। সাদা কাপড়ে আবৃত, শরীরটা আর নড়াচড়া করবে না কখনো। হঠাৎ লাফিয়ে কেউ আর কোলে চড়ে আদর করার বায়না ধরবে না।
রাত বিরাতে কেউ আর দেখবো বলে জ্বালাবে না। ছেলে মানুষই পাগলামিও কেউ আর করবে না আয়নের সাথে। বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো খোঁজ খবর না পাওয়ায় অনেক শেষমেশ অনিমাদের বাসায় এসেছে আয়নের খোঁজ নিতে। আর এসেই এই দুঃসংবাদ শুনে থমকে গেল অনিকও। ছেলেটাকে কেউ ধরে বসাও ফ্যানের নিচে, এই রুমের এসিটাও নষ্ট হয়ে গেছে। আশপাশ থেকে কেউ একজন আয়নকে শোনার কথা বলো। একটানা প্রায় 1.5 ঘন্টা বসে আছে এক জায়গায়, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। অনেক এরই মধ্যে বাসায় কল করে সব কিছু জানিয়েছে। তিশা আমিনা ইসলামকে নিয়ে রওনা হয়েছে। অনেক আয়নের পাশে গিয়ে বসলো। আয়ন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার লাশের দিকে। আসরের নামাজের পরে জানাজার নামাজ আদায় করা হবে এবং তারপর পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হবে তাকে। আয়ান আয়ান ভাই আমার, একটু এদিকে এসে বসবে। অনেক নম্র স্বরে আয়নকে ডাকলো বেশ কয়েকবার, কিন্তু আয়ন যেন বোবা হয়ে গেছে, কিঞ্চিত পরিমাণ নড়াচড়া করছে না। কথা বলা তো দূর, অনেক মনে মনে ভয় পাচ্ছে। এরকম চুপ করে থাকা মোটেও ভালো বিষয় না। আয়ান উঠো, অনিমার বাবা ভীষণ অসুস্থ। তুমি যদি এখন শক্ত না থাকো তাহলে ওনাকে তো সান্ত্বনা কে দিবে? না, আয়ন কোনো উত্তর দিচ্ছে না। ফলশ্রুতিতে অনেক আয়নের কাঁধে হাত দিয়ে ধাক্কা দিল। সবাইকে অবাক করে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আয়ন। চমকালো অনেক, উপস্থিত সবাইও চমকালো। কেউ কেউ তো বলাবলি করতে শুরু করলো। ছেলেটা অনিমাকে কতটা ভালোবাসতো। মেয়েটার মৃত্যুতে আয়ান শেষ হয়ে যাচ্ছে। যেখানে বিয়ে করার সংসার করার স্বপ্ন বুনেছিল দুজন, সেখানে সাদা কাফনে আবৃত্ত হয়ে চিত্রনিন্দায় শায়িত হলো মেয়েটা। অনেক আশেপাশে থাকা দুজন লোকের সাহায্যে আয়নকে উঠিয়ে নিয়ে সোফায় শুয়ে একটা টেবিল ফ্যান ছেড়ে দিল। এর মধ্যে আমেনা ও তিশাও উপস্থিত হলো অনিমাদের বাসায়। ঘরে প্রবেশ করেই হবু পুত্রবধূর এমন অবস্থা দেখে বুকটা কেঁপে উঠল আমেনা ইসলামের। পরক্ষণে মেয়ে জামের পাশে নিজের ছেলেকে অবচেতন অবস্থায় আবিষ্কার করে হতভম্ব হয়ে গেলেন। ছুটে গেলেন সেখানে। তিশাও ভাইয়ের কাছে এসে দাঁড়িয়েছে। অনেক কি হয়েছে আমার আয়নের? ও এরকম পড়ে আছে কেন বাবা? আমিনা ইসলাম হু হু করে কেঁদে উঠলেন। অনেক তিশাকে ইশারা করে সামলাতে বলছে মাকে। জ্ঞান হারিয়ে ফেলেছে মা, এত বড় শখ সহ্য করতে পারেনি। এসে থেকে একটা কোথাও বলেনি, আর না তো কেঁদেছে। এভাবে চুপচাপ থাকলে ভয়ের বিষয়। তাহলে কি করবে? ভাইয়া কিভাবে কথা বলাবেন? তৃষা, তুমি মাকে নিয়ে বসো, আমি দেখছি। তিশা আমিনা ইসলামকে নিয়ে অনিমার লাশের পাশে গিয়ে বসলো। আমিনা ইসলাম শেষবারের মতো চঞ্চল মেয়েটাকে দেখতে চাইলেন, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে চেহারা দেখতে বিচ্ছিরি লাগায় সবাইকে দেখতে বারণ করেছে অনেকেই, কিন্তু আমিনা শুনলেন না। তিশাকে জোরাজোরি করলেন। শেষে তিশা মুখের উপর থেকে কাপড়ের কাপড় সরিয়ে দিল। স্যাট করে উঠল আমিনার বুকটা। এই তো সেদিনও বাসায় এসেছিল মেয়েটা, কত কত প্ল্যান ছিল তার। বাড়িতে সে কোন কোন কাজ সে করবে সব কিছু বলে রেখেছিল আয়নের মাকে। আমিনা ইসলামও অনিমার চঞ্চলতার মধ্যে তাহমিকে খুঁজে পেত। নিজের আরেকটা মেয়ের মতোই ভালোবাসতেন অনিমাকেও। এভাবে মেয়েটা একদিনের মধ্যে নাই হয়ে গেল। ছেলেটাকে কিভাবে সামলাবে সে নিয়েও মনটা খচখচ করছে আমিনার। আয়নের বাবা এর মধ্যে সে অনিমার বাবার সাথে দেখা করতে গেলেন। আয়নের জ্ঞান ফিরতে উঠে বসেছে। আশেপাশে তাকে কিছু একটা খুঁজছে সে। অনেকের বুঝতে বাকি নেই। আয়নের চোখজোড়া ভুলবশত এখনও অনিমাকেই খুঁজছে। মেয়েটা খুব ভাগ্যবতী ছিল। পুরুষ মানুষের চোখের জল যে নারীর জন্য ঝরে, নিঃসন্দেহে সে ভাগ্যবতী। আয়ন আমিনা ইসলামকে দেখে ওনার পাশে গিয়ে ফুলরে বসেছে। অনিমার মুখ ঢেকে দিয়েছে তিশা। বাবা আয়ান, কথা বলছিস না কেন? কথা বল। অনিমাকে শেষবারের মতো কিছু বলবি না ওকে? মায়ের কথায় শব্দ করে কেঁদে উঠল আয়ন। অনিমার লাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠে কান্নার বেগ আরও বাড়ালো। উপস্থিত সবাই তাকিয়ে আছে আয়নের দিকে। আয়ন সব কিছু ভুলে অনিমাকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে লাগলো। আয়নের কান্না দেখে অনেকেরও দু চোখ ছলছল করছে। আমিনা ইসলাম তো আগে থেকেই কাঁদছেন। তিশা অন্যায় মুখ গুজে ভাইয়ের আহাজারি দেখছে। কলিজা পুড়ে যাচ্ছে ছেলেটার। অনিমা, এই অনিমা, এভাবে পারলে স্বার্থপরের মতো আমাকে ছেড়ে যেতে?
তুমি না বলতে আমাকে কখনো একা রেখে কোথাও যাবে না, মরলেও পেতনি হয়ে ঘাড়ে চাপবে? কই, তোমাকে তো দেখতে পাচ্ছি না আমি। অশরীরী হয়ে আসতে তো পারো। আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? বাড়িতে বিয়ের জন্য সব কিছু কত সুন্দর করে সাজানো হয়েছে, আমাদের বিয়েটা হলো না অনিমা, আমাদের এক হওয়া হলো না, একটা সংসার হলো না। আচ্ছা, কি আমাকে জ্বালাতন করবে এখন? কে হুটহাট বিব্রত করে বলবে, এই অনিমা, আমি আর কখনো তোমাকে বকবো না, এখনই লাফিয়ে আমার কোলে উঠতে পারো না? তিশা আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আমিনা ইসলামের নিজেকে বড্ড অসহায় লাগছে। চোখের সামনে বসে সন্তানকে এভাবে কষ্ট পেতে দেখো মা হয়ে কিছু করতে না পারার যন্ত্রণা মারাত্মক। সবাই আয়নের কষ্ট দেখে চুপ হয়ে গেছে। পুরুষ মানুষের কান্না কি বিচ্ছিরি রকমের ভয়ঙ্কর, তা না দেখলে কেউ বুঝবে না। আয়নের চিৎকারে শেষমেশ সত্তা শেখও বসার ঘরে এসে উপস্থিত হয়েছেন। অনিমার জন্য আয়নের এত ভালোবাসা দেখে বড্ড আফসোস হচ্ছে ওনার। পোড়া কপাল না হলে এই ভালোবাসা উপেক্ষা করে কেউ পৃথিবী ছাড়ে? কপালে ছিল না মেয়েটার এত সুখ। এর মধ্যে শাওনও তাহমিও এসে গেছে। তাহমি সাকিনকে নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে, কি বলে যে ভাইকে সান্ত্বনা দিবে সে ভাষা তাহমি জানানি। ভেবেছিল ভাইয়ের বিয়েতে কত আনন্দ করবে, খাবে। আর কি হলো, নববধূ সাজে যাকে দেখার কথা ছিল আজ সে লাশ হয়ে ছুঁয়ে আছে ভাইয়ের কোলে। শাওনও অনেক মিলে আয়নকে ধরে লাশের কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। বাকিরা অনিমার লাশকে জায়গায় শুইয়ে দেয় আবারও। সত্তা শেখ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলেন না, তাই নিজের ঘরে গিয়ে বসলেন। সৃষ্টিকর্তা যখন তার স্ত্রীকে নিয়ে গেলেন তখনও এতটা কষ্ট হয়নি। পৃথিবীতে হয়তো সন্তানের প্রতি ভালোবাসার চেয়ে আর কারোর প্রতি বেশি ভালোবাসা থাকে না। জীবন কারোর জন্য থমকে থাকে না। শুধু জীবনের প্রতিটি দিন সেই মানুষটার অভাবে দুর্বিষহ লাগে। আয়নেরও হচ্ছে তাই। অনিমা ছাড়া বেঁচে থাকলেও তার জীবন তো লাশের মতো বেঁচে থাকা মনে হয় তার কাছে। মেয়ে চলে যাওয়ার ঠিক সপ্তাহখানেকের মধ্যে সত্তা শেখও ইন্তেকাল করেন। ভদ্রলোকের আগে জটিল রোগ ছিল শরীরে, কিন্তু সে কথা কখনো প্রকাশ করেননি তিনি। লিউকেমিয়া হয়েছিল ওনার, একেবারে লাস্ট স্টেজে ছিল বলে ডাক্তার আগেই বলেছিল বেশ দিন নেই তার হাতে। তাই তো মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে চেয়েছিলেন। মৃত্যুর আগে নিজের যাবতীয় সম্পত্তির 70 ভাগ আয়নের নামে করে দিয়ে গেছেন সত্তার শেখ। বাকি 30 ভাগ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ করা হয়েছে। আইন কিছু নিতে চায়নি প্রথমে, কিন্তু পরে অনিমার বাবার চিঠি পড়ে সব কিছু নিজের করে নিয়েছে। অনিমার ভীষণ ইচ্ছে ছিল একদিন দেশের নামকরা বিজনেসম্যান হবে আয়ন, কিন্তু আয়নের অত বড় হওয়ার ইচ্ছে কখনো ছিল না। কিন্তু এখন আছে সেই ইচ্ছে। প্রেয়সীর সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি আয়ন। অনিমার ইচ্ছে মতো একটা কোচিং সেন্টার খুলে সেখানে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করে দিয়েছে। 12 জন টিউটর সেখানে কাজ করে। মূলত যখন আয়ন অনিমাকে পড়তো তখনই এই ইচ্ছার কথা বলেছিল অনিমা। টাকা পয়সার তাই কোনো অভাব নেই এখন আয়নের, কিন্তু মনের শান্তি সে হয়তো চিরকালের জন্য হারিয়ে গেছে। আগের মতো আর কথা বলে না আয়ন। সবসময় মেপে মেপে কথা বলে। সারাক্ষণ কাজকর্ম দিয়ে নিজেকে ব্যস্ত রাখাই যেন তার একমাত্র করণীয় বিষয়। বিছানার চাদরটা এক পাশ থেকে অনুপাশে টেনে নিয়ে বালিশ দুটো নিয়ে টানাটানি করছে সাকিন, কিন্তু বালিশের ওজন বেশি হয় টেনে কুলোচ্ছে না। তাহমি গেছে গোসল করতে, তাকে রেখে ফরিদা খান জোহরের নামাজে ব্যস্ত। শাওনের আসার সময় হয়ে গেছে ভেবেই তুর্ত গোসল করতে গেল তাহমি, কিন্তু ওয়াশরুমে বসে ঘরের মধ্যে জিনিসপত্র ফেলার শব্দ শুনে গলা উঁচিয়ে শাকিনের উদ্দেশ্যে বলল, শাকিন, কি ফেললে বাবা? কিছু ফেলো না, আমি এক্ষুনি আসছি। মায়ের গলার আওয়াজে দুষ্টু হাসি দিল সাকিন। বয়স তার 3 বছর। এলোমেলো পায়ে হাঁটে সে, কথা বলে আধো আধো। বয়সের তুলনায় সব কিছু স্লো একটু। আম্মা, থুমুচি চুনা আমার খুব ভালো লাগে, সব কিছু পেলতে হি হি।
এই বলে শাকিন ড্রেসিং টেবিলের উপরে থাকা সব কিছু আবারও ফেলতে ব্যস্ত হয়ে উঠল। তাহমি যা বোঝার বুঝে গেছে, আজকে নিশ্চিত ঘরের দফারফা হয়ে যাবে। উফ, ছেলেটাকে নিয়ে আর পারে না। তাহমি তড়িঘড়ি করে গোসল সেরে বেরিয়ে এসে দেখে পুরোরে দুপাশে লিপস্টিক, চিরুনি, কাজল, বডি স্প্রে ছড়িয়ে বসে আছে সাকিন। চেয়ারের এক পাশে লাল, অন্য পাশে কালো, মানে এক পাশে লিপস্টিক মেখেছে আর অন্য পাশে হলো কাজল। সাকিন, এসব কি? তোমাকে সুন্দর করে গোসল করিয়ে রেখে গেলাম না? এর মধ্যে চেহারার অবস্থা কি করেছো? আমি সাজু কচেনি আম্মা। হাতে লিপস্টিক নিয়ে হেসে সে বলল সাকিন। তাহমি কোমরে শাড়ির আঁচল গুজে সব কিছু উঠিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখলো আবারও। এর মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে এলো। তাহমি এক দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। কি ব্যাপার, এমন হাঁপাচ্ছ কেন তুমি? শহনের প্রশ্নের উত্তর দিল না তাহমি, শুধু ইশারাই বোঝালো পরে বলবে। মেয়েটা এক দৌড়ে আবারও নিজের ঘরে গেল শাকিনের কাছে। ঘরে এসে দেখে আবারও সব কিছু ফ্লোরে নামানোর ব্যবস্থা করছে শাকিন সাহেব। তাহমির মেজাজ বিগড়ে গেল তাতে। সব কিছু জায়গায় রেখে চোখ রাঙিয়ে বলল ছেলেকে, এই শাকিন, আর যদি দেখি এসব করতে তাহলে কিন্তু বেঁধে রাখবো তোমাকে। মায়ের শাসনে চোখ মুখ কুচকে ফেল শাকিন। এর মধ্যে ঘরে শহন এসে ঢুকলো। বাবাকে দেখে ফ্লোরে বসে পড়ল শাকিন। ঠোঁট পাকিয়ে কান্না জড়িয়ে দিল অনায়াসে। শহন হাতের ব্যাগ রেখে এগিয়ে গেল ছেলের কাছে, কোলে তুলে নিয়ে শুধালো। কি হয়েছে, কাঁদছো কেন বাবা? আম্মু শুধু সব সময় লিচে সাজুগুজু কবে বাবাই আমাকে সাজাইলা, তাই আমিও তু সাজতে গেছিলাম বলে বসকে দেখবা। শাকিনের কথাই ফিক করে হেসে উঠল শহন। তাহমি রেগে দাঁড়িয়ে আছে এখনো। সারাদিন জ্বালিয়ে মারে, এখন আবার বাবার কাছে নালিশ হচ্ছে। দেখেছো ছেলে কত বিচ্ছু হয়েছে এখনই। তাহমি অভিযোগের সুরে বলল শহনকে। শহন শাকিনকে বিছানার একপাশে বসে নিজের শার্টটায় সব খুলতে লাগলো। বাইরে যা গরম, প্রাণ যাই যাই অবস্থা। ছেলে তো ভুল কিছু বলেনি তাহমি, ও বেচারা দেখে তুমি একা সাজুগুজু করো সব সময়, আমাকেও করাও না, আর না তো ছেলেটাকে। সেই জন্যই তো আজকে নিজে নিজে সাজার চেষ্টা করলো। শহনের কথায় গায়ে জ্বালা ধরে গেছে তাহমির। মেজাজ তুঙ্গে এখন। সবকিছু ঠিকঠাক মতো রেখে শাকিনকে কোলে তুলে নিল সে। ঠিক আছে, ছেলে না হয় বোঝে না সে ছেলে বলে সাজুগুজু করতে পারে না, কিন্তু ছেলের বাবা বলদ হয়েও যে এমন কথা বলল, এর জন্য রাতে তাকে মাসুল দিতে হবে। কি মাসুল, কামড়ে দাগ বানাবে নাকি? শহন আলমারি থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে হেসে পড়ল। তাহমি মুখ ভেঙচি কেটে ঘর থেকে বেরোতে বেরোতে বলে, সেটা দেখবে রাতে। আজ বৃহস্পতিবার দুপুরে একসাথেই অনিক ও তিশা বাসায় ফিরেছে। তবে সকালবেলা রান্না করে রেখেই বের হয় তিশা। ব্যাংকের চাকরি করেছে তিশা, আর অনিক তো আগে থেকে ডাক্তারি পেশায় নিযুক্ত। অনিকে অবশ্য বলেছে বাচ্চা কাচ্চা হলে তখন তিশা কেবল বাচ্চাকে সময় দিবে, চাকরি করতে হলে বাচ্চা বড় হলে করবে। তৃষা, আরে এইবার আর কতক্ষণ লাগবে তোমার? ডাইনিং টেবিলে বসে আছে অনিক। তিশা খাবার গরম করতে গেল রান্নাঘরে। ততক্ষণে অনেক ঘরদোর ঝাড় দিয়ে রেখেছে। তিশা দুহাতে তরকারির বাটি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ের দিকে আসছে। এই তো হয়ে গেছে, ভাত বেড়ে রেখেছেন, ভালোই হয়েছে। আমি তরকারি দিয়ে দিচ্ছি, খাওয়া শুরু করুন। হ্যাঁ, তুমিও বসো তাড়াতাড়ি। হ্যাঁ। তিশা প্রথমে অনেকের প্লেটে তরকারি দিয়ে পরে নিজেও খেতে বসলো। খাওয়ার সময় অনেক কথা বলে না, তাই চুপচাপ খেয়ে নিল দুইজনে। সময়ের আবর্তনে অনেক ও তিশার সম্পর্কে কোনো চিন্তা হয়নি, বরং দিন যতই এগিয়েছে তত দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। ভালোবাসা কখনো মরে না, কেবল মরিচা ধরে তাতে। সঠিক মানুষের সংস্পর্শে সেই ভালোবাসা পুনরায় জেগে ওঠে। অনেকের হৃদয়েও তেমন তিশার আগমনে ভালোবাসা পুনর্জীবিত হয়েছে। ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে 10 মিনিট। অন্ধকার ঘরে মোমবাতি জ্বলছে কতগুলো। মোমের আলোতে দেওয়ালে হাস্যোজ্জ্বল মানুষের ছবি দেখা যাচ্ছে। অষ্টাদশী অনিমার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে আছে ছবিতে।
আয়ন সে ছবির সামনে কেক নিয়ে বসে আছে নীরবে। আজকে অনিমার জন্মদিন। মানুষটা বেঁচে থাকলে কতটা রঙিন হতো আয়নের জীবন, অথচ সে থাকবে বলেও আজ কোথাও নেই। ফোনের রিংটনের আওয়াজে নড়চে উঠল আয়ন। মা কল করেছেন। আয়ন কল রিসিভ করে কানে ধরল। সকলে সাবধানে গাড়ি চালিয়ে ফিরিস বাবা, রাখছি। কল কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন আমিনা ইসলাম। ছেলেটা প্রতি বছর এই তারিখে রাতে অনিমাদের বাসায় গিয়ে থাকে। আগের মতো কথা বলে না আয়ান, শুধু যতটুকু দরকার ততটুকু বলে। নিজের ছেলেকে নিজেই চিনতে পারে না, অকারণে রেগে যায়, একেবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। তবে আমিনা জানেন ভেতর ভেতর আয়নের মনটা কতটা নরম। মেয়েটা তো চলে গেল, কিন্তু সেই সাথে তার ছেলের জীবনের সমস্ত রং নিয়ে গেল। আয়নের মা, প্লিজ কেঁদো না এভাবে। দেখো, আমরা তো চেষ্টা করছি আয়নকে স্বাভাবিক করার। আয়নের বাবা নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে নিলেন। কিন্তু আজ তো হচ্ছে না আয়নের বাবা। আল্লাহ আমাদের ছেলেটার অন্তরে একটু শান্তি দিক। ছেলেটা ভেতর ভেতরে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি কি করব? মা হয়ে কিছু করতে পার। আয়নের বাবা কি বলে আমিনাকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি, আর মনে মনে নিজের ছেলের জন্য প্রার্থনা করছেন। সাকিনের মা, এই তাহমি, শুনছো? সাকিন ঘুমিয়েছে? শাওন পেছন দিক থেকে তাহমির ঘাড়ে থুতনি রেখে ফিসফিস করে শুধালো। তাহমি শাকিনকে ঘুম পাড়াতে গিয়ে নিজের সাথে নিজেও ঘুমিয়ে গেছে, তাই শাওনের ডাক তার কানে যাচ্ছে না। বইয়ে কোনো সারা শব্দ না পেয়ে শাওন উঠে বসলো। তারপর ফোনের ফ্রন্ট ফ্ল্যাশ লাইট জেলে শাকিন ঘুমিয়েছে কিনা চেক করতে লাগলো। যাক বাবা, ছেলের সাথে তো ছেলের মাও ঘুমিয়ে গেছে। শাওন ফোনটা বালিশের পাশে রেখে আলতো করে তাহমির উদরে হাত বুলিয়ে দিল বার কয়েক। ফলে তাহমির ঘুম ভেঙে গেল। চোখ পিট পিট করে তাকালো তাহমি। কি করছো? ঘুমাচ্ছ না কেন? আমার চোখের ঘুম উড়িয়ে নিজের ছেলের সাথে দিব্যি ঘুমিয়ে পড়লে। বাহ তাহমি বেগম, বাহ। তাহমি শাওনের মজা বুঝতে না পেরে সিরাজ কিছু ভেবে উঠে বসলো। চোখ ভালো করে হাত দিয়ে মুছে আগ্রহী হয়ে শুধালো। কি হয়েছে? কিছু হয়নি বলেই তো এত বিরহ। কিসের বিরহ বলবে তো? গরমে গরম বাড়াতে পারছি না বলে বিরহ। এই গরমের রাতে একবার গোসল করতে পারছি না বলে বিরহ। তাহমির আর বুঝতে বাকি রইল না কিছু। আস্তে করে দুটো থাপ্পড় মারলো শাওনের পিঠে। শয়তান একটা, এমন করে বললে? ভাবলাম কি হলো মাঝরাতে আবার। এটা কিছু হয়নি। বয়কার বলা হয়েছে। বউটা আমার আর ভদ্র হলো না। ভদ্র দেখে বিয়ে করলে ভদ্র বউ থাকতো। এখন এসব কথা রেখে তাড়াতাড়ি আদর করো, আমি ঘুমাবো। তারপর এভাবে বলছো? থাক, লাগবে না, উপোস দিলাম আমি। শোনে ঢং দেখে তাহমির মেজাজ খারাপ লাগে। এমনিতে রাতে ছেলে ঘুমাতে দেয় না, এখন আবার বাপের ঢং, এই জন্য জেগে থাকতে হচ্ছে। সহন। কি শোনা? কিছু না। কেন কিছু না বউ? তোর কল্লা। ওয়াও, কতদিন পরে সেই ডাক। আবার বলো তো একবার। তুই কিছু করবি নাকি আমি করব? বউ আদর করলে বেশি আনন্দ, সুতরাং তুই আদর কর। আজকে বাসর রাত ফিল হচ্ছে, বুঝলি? এই যে আবারও তুই তোকারি করছিস, আমিও করছি, মনে হচ্ছে অতীতের দিনগুলোতে ফিরে গেছি। তাহমি শাওনকে শুয়ে দিয়ে নিজেও শাওনের ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। ছেলে ঘুমিয়েছে বলে এসব বললাম। সে তো এখন টেপ রেকর্ডার হয়েছে, যা বলি তাই ঘ্যান ঘ্যান করে। শাওন ফিক করে হেসে উঠল তাহমির কথায়। বেচারি বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে আজকাল। অবশ্য সাকিনও কম দুষ্টামি করে না। আচ্ছা আচ্ছা, আর রাগ করিস না, আয় বুকে আয়, এসে আমার বুকটা শান্ত কর। তাহমি মুচকি হাসলো। সময় পেরোলো ভালোবাসা কমেনি লোকটা। শাওন তাহমিকে বুকে জড়িয়ে নিল। তাহমিও শাওনকে আবদ্ধ করলো নিজের মায়ের জালে। শরীরের প্রতিটি জায়গায় ঠোঁট ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে উঠল শাওন। তাহমি থেকে থেকে কেঁপে উঠল কয়েকবার। আবেশে চোখ বন্ধ করে ফেলেছে ইতিমধ্যেই। শাওনের উষ্ণতায় উষ্ণ হয়ে উঠেছে তাহমি শিরা উপশিরা। ক্রমান্বয়ে ভারী হয়ে উঠছে দুজন নরনারী শ্বাস প্রশ্বাস। আম্মু, তুমি কোথায়? আমার ভয় লাগছে কিন্তু। হঠাৎ সাকিনের কান্নার আওয়াজে চমকে উঠল দুজন। তড়িৎ গতিতে শাওনকে সরিয়ে সাকিনের পাশে গিয়ে শুয়ে পড়ল তাহমি। ছেলেকে নিজের কাছে টেনে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো আমি বাবা, ভয় পাও কিসের? ঘুমাও।
মায়ের স্পর্শ পেয়ে ঘুম যেন চোখে। একবার আশেপাশে নজর বুলিয়ে ফের ঘুমানোর চেষ্টা করছে সাকিন। মেজাজ শন এক জায়গায় শুয়ে দীর্ঘশ্বাস ফেল। জীবন রইল না। ধুর, ভাল লাগে না।